আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমি ইশতিয়াক তোমাদের সবাইকে আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক শেখাবো এবং এই ক্লাসটিতে আমরা মেইনলি আলোচনা করব কিভাবে একটা যোগের স্ট্রাকচার অঙ্কন করে জারণ সংখ্যা বের করা যায়। এবং তার আগে আমি একটা কথা বলে রাখি, অনেকে ভাবতে পারো যে জারণ সংখ্যা নিয়ে কি আবার ক্লাস দেওয়া লাগে। এটা তো আমরা সবাই 9-10-এ পড়ে এসেছি, কিন্তু কিছু ব্যতিক্রমী জারণ সংখ্যা কিছু ব্যতিক্রমী যোগের জারণ সংখ্যা আমরা বের করতে পারি না, আমরা সবসময় ভুল করে থাকি। সে ব্যতিক্রমী যোগের কিছু নমুনা, কেন ক্লাসটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কিছু স্যাম্পল আমি আজকে তোমাদের এখানে সামনে উপস্থাপন করলাম। খেয়াল করে দেখো, তোমাকে পরীক্ষায় বলছে যে টেট্রা ব্রোমিন অক্টাসাইড, অর্থাৎ এখানে Br3O8, যেখানে ব্রোমিন 3টা অক্সিজেন 8টা, সেখানে তোমাকে বললো যে ব্রোমিনের জারণ সংখ্যা আমাকে বের করে দাও। তুমি কি করলা, ব্রোমিনের জারণ সংখ্যা বের করতে গিয়ে ব্রোমিন 3টা আছে, সো থ্রাইস x, ব্রোমিনকে তুমি x ধরলা, সো থ্রাইস x, অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেন আছে 8টা, সো তুমি -16 = 0 লিখলা এবং x = 16/3। কিন্তু খেয়াল রাখো, এই যে 16/3 যে বের হলো, এটা কিন্তু গড় জারণ সংখ্যা। কি বললাম, এটি কিন্তু গড় জারণ সংখ্যা, অর্থাৎ অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। কিন্তু আমাকে যদি বলে ব্রোমিনের শুধুমাত্র একটা পার্টিকুলার একটা ব্রোমিনের, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ব্রোমিনের জারণ সংখ্যা বের করো, তখন आंसर আসবে কত জানো? +6 +4 +6। কেন আসলো সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেমন ধরো সালফিউরাস অ্যাসিডের, এখানে সালফারের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলছে, তুমি বের করলা যে ভাই হাইড্রোজেন 2, সালফার x, আর কত হবে -10 = 0, তার आंसर আসছে x = +8, বাট এটা রং, কখনো সম্ভব না। এখানে x এর आंसर, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা কত হবে? +6, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা +6, +4, +6। কিন্তু আমি বের করেছি গড় জারণ সংখ্যা। যদি গড় জারণ সংখ্যা যদি বের করতে বলে, তবে গড় জারণ সংখ্যা আমি বের করব, তাই না? কিন্তু এখানে সালফারের জারণ সংখ্যা +8 কেন হচ্ছে না? কারণটা হচ্ছে সালফারের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা। মনে রাখবা, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যদি জারণ সংখ্যা বেশি চলে আসে, তখন সেটা কখনো কাম্য নয়, অর্থাৎ পসিবল নয়। অর্থাৎ আমাকে দেখতে হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে বেশি যদি আসে, সেটা আমরা বাতিল করে দিব। অর্থাৎ এখানে x = +8, সালফারের জারণ সংখ্যা +8 হওয়া কখনো পসিবল না। যেমন ধরো এই ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে আমরা যে কোনো একটা যৌগের স্ট্রাকচার অঙ্কন করতে পারি। ধরো আমাকে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগের স্ট্রাকচার অঙ্কন করতে বলছে। আমি এখন হা করে তাকায় থাকলাম, কিভাবে স্ট্রাকচার অঙ্কন করে। এটা অবশ্যই তোমাকে কিছু রুলস পড়তে হবে, তবে তার আগে আমি বলে দিচ্ছি, দেখো আমি কত সহজে আমি একটা যৌগের স্ট্রাকচার অঙ্কন করে ফেললাম। আবারও বলছি, কত সহজে আমি একটা যৌগের স্ট্রাকচার অঙ্কন করে ফেললাম, কত সহজে, এত সহজে অঙ্কন করে ফেললাম। কিন্তু সেটা কি আসলে সহজ ছিল? সহজ ছিল না। কেন সহজ ছিল না? কারণ আমি এখনো কি পড়ি নাই? রুলস পড়ি নাই। সো আমি যখন রুলস পড়বো, তখন আমার কিন্তু জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা ক্লাসটা স্টার্ট করি। সো ক্লাসটা কেন ইম্পর্টেন্ট এবং এই ক্লাসে কি কি পড়াবো? দুটো জিনিস পড়াচ্ছি, একটা হচ্ছে স্ট্রাকচার অঙ্কন করা এবং কিছু ব্যতিক্রমী যৌগের জারণ সংখ্যা আমরা বের করা শেখাবো। তার আগে আমরা বেসিক থেকে আলোচনা করি, কারণ এই ভিডিওটা মেইনলি হচ্ছে কাদের জন্য? এই ভিডিওটা মেইনলি হচ্ছে 22 ব্যাচের জন্য। মেইনলি কাদের জন্য? 22 ব্যাচের জন্য, 22 এবং 23, কারণ 21 ব্যাচের সবাই হচ্ছে এই ক্লাসগুলো করে ফেলেছো আমার পেইড ব্যাচে। তো যাই হোক, এখন জারণ সংখ্যা মানে কি? জারণ সংখ্যা মানে কি প্রশ্ন আসতে পারে। জারণ সংখ্যা হচ্ছে কোন মোলের পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। এটা আমরা সবাই জানি। কিন্তু জারণ সংখ্যা কখন নির্ণয় করা সম্ভব? পরীক্ষায় যদি প্রশ্ন আসে জারণ সংখ্যা কখন আমরা নির্ণয় করতে পারবো, মানে কোনো একটা যৌগের পরমাণু বা মোলের, কোন একটি যৌগের পরমাণু বা মোলের যদি বলে জারণ সংখ্যা নির্ণয় করো, তখন কখন আমরা নির্ণয় করতে পারবো? সেই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, কিভাবে তুমি উত্তরটা দিবে? তোমাকে বলতে হবে কোন একটা যৌগের মধ্যে যদি পরমাণু ধরে যদি জারণ সংখ্যা বের করতে হয়, তখন আমরা দেখব সেই পরমাণু দ্বয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কিনা। স্যার বিষয়টা হজম হচ্ছে না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, HCl। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি HCl। ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে তড়িৎ ঋণাত্মকতা মানে কি। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে, ধরো সমযোজী বন্ধন, সবাই বুঝো সমযোজী বন্ধন মানে হচ্ছে ইলেকট্রন শেয়ার হবে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার হচ্ছে। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন
নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎাত্মকতা। মুখে মুখে বলো, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সহজ কথা, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে পাওয়ার। কি বললাম? পাওয়ার, জোর। জোর যার মূলক তার, অর্থাৎ যাকে মেরে আমি হচ্ছে খেতে পারি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এখানে তড়িৎাত্মকতার মান যখন আমরা বের করি তখন সেখানে ক্লোরিনের মান আসে কত জানো? 3.5। আর সেখানে হাইড্রোজেনের মান আসে কত জানো? 2.1। অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ারফুল কে? ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার অপেক্ষা বেশি? হাইড্রোজেন থেকে বেশি। এখন সে কি করবে জানো? সে হাইড্রোজেন দিকে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে। হাইড্রোজেন দিকে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে কিভাবে আকর্ষণ করে? খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে সে কয়টা আকর্ষণ করছে, একটা নাকি দুইটা? আকর্ষণ বলতে সে কয়টা টেনে নিছে, একটা নাকি দুইটা? এখানে ফার্স্ট অফ অল ক্লোরিনের তো অলরেডি আগে থেকে ইলেকট্রন ছিল একটা। এখন সে কি করে? হাইড্রোজেনের এটাও ইলেকট্রন সে নিজের দিকে আকর্ষণ করার ট্রাই করে, টেনে নেয় অর্থাৎ খেচে নেয়। এখন সে কয়টা টেনে নিয়েছে? ক্লোরিন একটা না, একটা টেনে নিলে মনে রাখবা, যদি একটা টেনে নেয় তাহলে সেখানে তার জারণ সংখ্যা হচ্ছে কত? -1। মনে রাখবা, সেখানে তার জারণ সংখ্যা কত? -1। সে একটা টেনে নিলে জারণ সংখ্যা -1, সে দুইটা টেনে নিলে জারণ সংখ্যা কত? -2। সাপোজ ধরো এখানে বন্ড আছে দুইটা, তো বন্ড যদি দুইটা থাকতো এবং এখানে যদি ক্লোরিন থাকতো বা অন্য কিছু থাকতো এবং সে যদি ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে বন্ড দুটো থাকার কারণে সে কয়টা টেনে নিবে? দুটো ইলেকট্রন টেনে নিবে। অর্থাৎ তার চার্জ কত হবে? -2 হবে। এখানে একটা বন্ডের জন্য তার চার্জ -1 আর দুইটা বন্ডের জন্য চার্জ -2। মনে রাখবা, দুটো বন্ডের জন্য কত হবে? চার্জ -2 হবে। কিন্তু আমি যদি এখন খেয়াল করি যে হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেছে নাকি হচ্ছে ফিরে আসছে? অবশ্য চলে গেছে। চলে গেলে মনে রাখবা, কেমিস্ট্রিতে চলে গেলে প্লাস আর আসলে মাইনাস। ক্লোরিনের কাছে আসছে না, কেমিস্ট্রিতে উল্টা চিন্তা করবা, আসলে মাইনাস, চলে গেলে প্লাস। হাইড্রোজেন থেকে কয়টা চলে গেছে? চলে গেছে কয়টা? চলে গেছে হচ্ছে একটা। সে কি হবে? +1 হবে। আশা করি বুঝাতে পারছি। সো +1 এবং -1 এটাই হচ্ছে জারণ সংখ্যা। এটাই হচ্ছে কি? জারণ সংখ্যা। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে আরো एग्जांपल দিই। ধরো তোমাকে বলছে এখানে আমি তোমাকে বললাম, ধরো কি বললাম? H2O। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা আমাকে বের করতে বলছে সাপোজ। তো অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে গেলে আমাকে স্ট্রাকচারটা অঙ্কন করতে হবে। অনেকে ভাবতে পারবে স্ট্রাকচার কেমনে অঙ্কন করে, বুঝি না। তোমাকে বুঝতে হবে না। এখন তুমি আগে ফার্স্টে দেখো যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অবশ্যই তড়িৎাত্মকতার মান কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন কি করে? এই হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে একটা টানে এবং এখানে আরেকটা আছে না, এটাও সে নিজের দিকে টানে। সো কয়টা টানছে? সে দুটো টানছে এবং টানার ফলে তার ইলেকট্রোনেগেটিভ মান বেশি, সেজন্য সে টানছে এবং তার চার্জ কত হবে? -2। আর এখানে হাইড্রোজেন চলে গেছে কয়টা? ইলেকট্রন একটা, সো +1। আর এখানে চলে গেছে একটা, সো +1। এবং এটাই হচ্ছে আমাদের জারণ সংখ্যা। আশা করি বুঝাতে পারছি। এখন আমরা দেখে নিচ্ছি জারণ সংখ্যার কিছু রুলস আছে। কি? জারণ সংখ্যার কিছু রুলস আছে। অর্থাৎ জারণ সংখ্যা রুলস বলতে কি ধরনের রুলস আমি তোমাকে বলি। সেটা হচ্ছে আমরা এখন গঠন অঙ্কন করব, প্রত্যেকটা যোগের গঠন অঙ্কন করব। গঠন অঙ্কন করার জন্য আমাদেরকে কিছু রুলস পড়তে হবে। কি পড়তে হবে? কিছু রুলস পড়তে হবে। সো রুলসগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তুমি কখনো জারণ সংখ্যার রুলস না পড়লে তুমি কখনো যোগের গঠন বা স্ট্রাকচার অঙ্কন করতে পারবা না। যেমন ধরো এখানে 1 নাম্বার রুলসটা আমি যখন লিখবো, 1 নাম্বার রুলস আমি লিখতে হবে সেটা হচ্ছে কি? কোন যোগের জারণ সংখ্যা বের করতে গেলে, অর্থাৎ কোন যোগের পরমাণুদ্বয়ের জারণ সংখ্যা বের করতে হলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওই দুইটা পরমাণুদ্বয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য থাকতে হবে। নিজের মুখের ভাষা আমি বলতেছি, সেটা হচ্ছে কি? কোন যোগের, আবার বলছি দেখো, কোন যোগের খেয়াল করে দেখছো, কোন যোগের পরমাণুদ্বয়ের মধ্যে অথবা পরমাণুদ্বয়ের, আমি একটু কি করি জানো? আমি একটু একটা কাজ করি, আমি সুন্দর করে ইংলিশ টার্মে লিখি। পরমাণুদ্বয়ের অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে জারণ সংখ্যা। ওকে, একটু শর্টকাটে লিখলাম। পরমাণুদ্বয়ের অক্সিডেশন নাম্বার বের করতে হলে কি বললাম? বের করতে হলে আমাকে কি কাজটা করতে হবে? প্রশ্ন হচ্ছে আমাকে কি কাজটা করতে হবে? কোন যোগের পরমাণুদ্বয়ের অক্সিডেশন নাম্বার বের করতে হলে আমাকে কি কাজটা করতে হবে? আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ওই পরমাণুদ্বয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভ পার্থক্য আছে কিনা। বের করতে হলে দেখতে হবে
দেখতে হবে, এটা আমি হচ্ছে সুন্দর করে রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। দেখতে হবে ওই পরমাণুদ্বয়ের মধ্যে, আবারও বলছি, ওই পরমাণুদ্বয়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য আছে কিনা, এটা আমি সুন্দর করে একটু ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা, নেগেটিভ ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য আছে কিনা, অর্থাৎ কি দেখতে হবে, আশা করি বোঝাতে পারছি। যদি পার্থক্য না থাকে তাহলে সেখানে জারণ সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। যদি পার্থক্য না থাকে কি বলবো দেখো, যদি পার্থক্য না থাকে তাহলে সেখানে জারণ সংখ্যা বের করতে পারবো না, তাহলে সেখানে জারণ সংখ্যা মানে পার্থক্য না থাকলে সেখানে জারণ সংখ্যা বের করতে পারবো না, বলতে জারণ সংখ্যা শূন্য হবে। জারণ সংখ্যা কত হবে, শূন্য হবে, শূন্য হবে, অর্থাৎ এখানে বের করা পসিবল না। যেমন ধরো এখানে সেজন্য বলা হচ্ছে, সেজন্য, এজন্য অথবা সেজন্য যা বলা না কেন, এই জন্য মুক্ত মোলের জারণ সংখ্যা শূন্য হয়। লিখে রাখো, এই জন্য মুক্ত মোলের, এটা 1 নম্বর রুলস, এই জন্য মুক্ত মোলের জারণ সংখ্যা শূন্য হয়। আশা করি বোঝাতে পারছি। ওকে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি 2 নাম্বার পয়েন্টে। এরপরে গুলো সহজ। 2 নাম্বার পয়েন্ট এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ধাতব যে হাইড্রাইড গুলো আছে। মনে রাখবা, ধাতব হাইড্রাইড মানে কি? এখানে কিছু কথা বলবো যে ধাতব হাইড্রাইড বলতে বোঝানো হচ্ছে যেমন এরকম, আমি এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম হাইড্রোজেন, এটা হচ্ছে ধাতব হাইড্রাইড, অর্থাৎ ধাতুর সাথে হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হচ্ছে ধাতব হাইড্রাইড। এই ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের কি বললাম, হাইড্রোজেনের জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার কি হবে? অলওয়েজ -1 হবে। অলওয়েজ কি হবে? -1 হবে। এটা একটু লিখে ফেলবা। ওকে, অধাতব হাইড্রাইডে কি বললাম, আবার আরেকটা কথা বললাম, এত কথা বলতেছেন ভাইয়া, অধাতব হাইড্রাইড এটা কি ওই জায়গায় লেখা যাবে? আচ্ছা এই জায়গায় একটু কষ্ট করে লিখে ফেলি 3 নাম্বার পয়েন্টটা। আচ্ছা না, জায়গা কাঞ্জুসি করে লাভ নেই, সেটা হচ্ছে দেখো, অধাতব হাইড্রাইডে অর্থাৎ অধাতব হাইড্রাইড বলতে বোঝানো হচ্ছে, ধরো অধাতব হাইড্রাইড বলতে বোঝানো হচ্ছে, যেমন একটু আগে লিখেছিলাম HCl, এই যে HCl এ, হ্যাঁ এই যে HCl আমরা কি লিখেছিলাম বলো? HCl আমরা লিখেছিলাম যে এখানে হাইড্রোজেনে অক্সিডেশন নাম্বার কি হবে? অলওয়েজ +1 হবে। আচ্ছা -1 বলা যাবে না, আসলে এটা বলতে হবে নেগেটিভ, কারণ -1 হতে পারে, -2 হতে পারে, তাই না? সো আমরা লিখে দিব হচ্ছে কি +1, আমি তবু লিখে দিচ্ছি, তবে এটা আসলে লিখবা কি পজিটিভ। ওকে, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে, এটা আসলে অধাতব মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা অধাতু আর সোডিয়াম হচ্ছে ধাতু। আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি 3 নাম্বার পয়েন্টে। খেয়াল করে দেখো, 3 নাম্বার পয়েন্টে আমাকে, সরি 3 নাম্বার না, এখন 4 নাম্বার পয়েন্টে যাব। 4 নাম্বার পয়েন্টে আমাকে বলা হচ্ছে গ্রুপ 1 এর যতগুলো মৌল আছে তাহলে সবার জারণ সংখ্যা +1। গ্রুপ 1 এর সকল মৌলসমূহের
গ্রুপ 1 এর সকল মৌলসমূহের জারণ সংখ্যা কি হবে অলওয়েজ +1 হবে। এটা একটা আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, অলওয়েজ +1 হবে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখন আমি দেখলাম, এটা দেখো 5 নাম্বার দেখলাম, সেটা হচ্ছে কি গ্রুপ 2 এর সকল মৌলসমূহের, গ্রুপ 2 এর সকল মৌলসমূহের, সকল, আমি এটা পুরোটা লিখে ফেলতেছি আবার, সকল মৌল অলওয়েজ কি হবে +2 হবে। অর্থাৎ গ্রুপ 2 এ যারা আছে, গ্রুপ 1 যেমন আছে হচ্ছে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 এর মধ্যে যারা আছে বিরানি, মুগলা, কাবাব সরিয়ে বাড়িতে রাখো, তাদের মধ্যে হচ্ছে সবার জারণ সংখ্যা কত হবে +2 হবে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এখন এটা 5 নাম্বার গেল, কত নাম্বার গেল 5 নাম্বার গেল। এখন আমি চলে যাচ্ছি 6 নাম্বারে। 6 নাম্বারগুলি খেয়াল করে দেখো। 6 নম্বরে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের যে হ্যালোজেন গ্রুপ যেগুলো আছে, হ্যালোজেন মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেন গ্রুপের মৌলসমূহের জারণ সংখ্যা, গ্রুপের মৌলসমূহের জারণ সংখ্যা মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার কি হয় -1 হয়। সাধারণত কি হয় -1 হয়। এটা আমরা সবাই জানি যে সাধারণত তাদের মধ্যে -1 হয়, কিন্তু মাথায় রাখবা -1টা হচ্ছে সাধারণত, এটা হচ্ছে আমি যদি বলি সাধারণত, কিন্তু এখানে একটা কথা আছে। সাধারণত যখন বলছি যে এটার পরে অবশ্য কথা আছে, সেটা হচ্ছে যে এখানে ফ্লোরিন ছাড়া, কি বললাম, এই যে এই ফ্লোরিনটা ছাড়া, খেয়াল করে দেখো, এই ফ্লোরিনটা ছাড়া বাকি সবার জারণ সংখ্যা, ফ্লোরিন ছাড়া বাকি সবার জারণ সংখ্যা +1 থেকে +7 পর্যন্ত হয়ে থাকে। না, ভুল বলছি, -1 থেকে +7 পর্যন্ত হয়ে থাকে। শুধুমাত্র ফ্লোরিনটা হবে কত জানো? শুধুমাত্র ফ্লোরিনটা হবে হচ্ছে -1। কিন্তু যেমন ধরো আসে, যেমন এখানে एग्जांपल হিসেবে বলতে পারি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেমন ধরো এখানে কি বলতে পারি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবগুলো জারণ সংখ্যা -1 থেকে কত পর্যন্ত হবে +7 পর্যন্ত হয়ে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমি গেলাম 6 নাম্বার, পরে গেলাম 7 নাম্বারে। কয় নাম্বারে গেলাম? 7 নাম্বারে গেলাম। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, হ্যালোজেনের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আসে কার জানো? অক্সিজেনের। কার আসে জানো? অক্সিজেনের। এই যে আমি অক্সিজেন যেখানে লিখবো, কষ্ট করে আমি এখন অক্সিজেন লিখতেছি, এই অক্সিজেনের খেয়াল করে দেখো, এই অক্সিজেনের জারণ সংখ্যা অনেকভাবে হতে পারে। যেমন ধরো নরমালি আমরা সবাই বলি অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে, তাই না? কিন্তু তুমি কি জানো অক্সিজেনের জারণ সংখ্যা -1 ছাড়াও, সরি -1 না, -2 ছাড়াও অক্সিজেনের জারণ সংখ্যা কত হতে পারে? -1। অর্থাৎ -2টা কিন্তু 99% কেসে -2 হয়ে থাকে। কত নম্বর কেসে? 99% কেসে -2 হয়ে থাকে। আর বাকি 1% কি হতে পারে? -1 হতে পারে, এরপরে হতে পারে হচ্ছে ধরো -1/2 হতে পারে, -2, -1, -1/2। এরপর আরেকটা হতে পারে কি জানো স্যার? আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে +1। শুনতে অবাক লাগতে পারে, +1 হতে পারে। এগুলো আমি দেখাবো। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা অনেকগুলো কিন্তু ভেরিয়েবল। এরপরে এটা কষ্ট করে লিখে নিবা। এরপর আমি চলে যাচ্ছি আরেকটা রুলসে। যেমন ধরো আমাদের যে পি ব্লক মৌলগুলো আছে, যেমন ধরো ফসফরাস বলতে পারো, সালফার বলতে পারো। যেমন ফসফরাসের ক্ষেত্রে যদি বলি যে ফসফরাসের জারণ সংখ্যা অর্থাৎ অক্সিডেশন নাম্বারটা কত পর্যন্ত হয়ে থাকে, কেউ যদি প্রশ্ন করে কত পর্যন্ত হয়ে থাকে, সেটা হয়ে থাকে -3 থেকে, অর্থাৎ -3 থেকে +5 পর্যন্ত।
ওকে, এরপরে ফসফরাসের পরে যাবে হচ্ছে কোনটা জানো, এই যে ধরো আমি বললাম হচ্ছে ফসফরাসের -3 থেকে +5 গেল, এবার যেমন বললাম সালফার, সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে, -2 থেকে +6 পর্যন্ত। এগুলো যে হালকা পাতলা কিছু রুলস, এই রুলসগুলো তোমাকে একটু পড়তে হবে। এই রুলসগুলো পড়ার পরে এখন আমরা চলে যাচ্ছি যৌগের গঠনের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এখন আমরা দেখব আমাদের যৌগের যে স্ট্রাকচারটা অঙ্কন করব, যৌগের স্ট্রাকচার যে অঙ্কন করব, সেই যৌগের স্ট্রাকচার অঙ্কন করার কিছু রুলস। অর্থাৎ যে কোনো একটা যৌগের আমাদেরকে বলা হয় স্ট্রাকচার অঙ্কন করো। কি অঙ্কন করো? স্ট্রাকচার অঙ্কন করো। অর্থাৎ যৌগের স্ট্রাকচার ড্র করার, অঙ্কন মানে হচ্ছে ড্র করার রুলস। কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখে নিচ্ছি। খেয়াল করে দেখো, আমি জাস্ট একটা প্রথম যে রুলসটা দেখব সেটা হচ্ছে আমাদেরকে আগে ফার্স্টে জানতে হবে আমরা কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনি। যেমন আমি একটু আগে তোমাকে দেখিয়েছিলাম যে হচ্ছে KMnO4, এখানের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে বুঝবো কেমনে, সেটা বোঝার উপায় হচ্ছে আমি ফার্স্ট আগে লিখে ফেলি যে কিভাবে কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনব। আমি কিভাবে কেন্দ্রীয় পরমাণু চিনতে পারি? দেখো, কেন্দ্রীয় পরমাণু চেনার জন্য আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল দেখতে হবে সবচেয়ে কম সংখ্যক পরমাণু। অর্থাৎ সবচেয়ে কম সংখ্যক পরমাণু যে থাকবে সেটাই হবে কেন্দ্রীয় পরমাণু। এবং এটা যদি আমি বুঝতে না পারি, মানে এটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমাকে তখন দেখতে হবে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা, সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা আমাকে দেখতে হবে। ওকে, এবং আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভিটি কার মধ্যে আছে। বাস, এর বাইরে আর লাগবে না। তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি দেখে ফেলতে পারবা কম ইলেকট্রোনেগেটিভিটি কার মধ্যে আছে। কি বললাম? কম ইলেকট্রোনেগেটিভিটি কার মধ্যে আছে। আবার বলছি, দেখো, সবচেয়ে কম সংখ্যক পরমাণু, সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা অথবা কম ইলেকট্রোনেগেটিভিটি। যেমন ধরো, এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে কিন্তু সক্ষম হব না, অর্থাৎ এটা আমাদের কনফিউজ থাকবে, কারণ আমরা সবগুলো কিন্তু হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটির মান মুখস্থ করতে পারি না এবং পারবো না। তো সেক্ষেত্রে আমাকে জানতে হবে সবচেয়ে কম সংখ্যক পরমাণু কোথায় আছে এবং সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা কার মধ্যে উপস্থিত আছে। এরপরে 2 নাম্বার হচ্ছে আমাকে দেখতে হবে 2 নম্বরে যে এখানে কি দেখতে হবে। খেয়াল দেখো, 2 নম্বর আমি জিনিস খেয়াল করবো, KMnO4 বলছে না, KMnO4, এখানে ম্যাঙ্গানিজ বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? খেয়াল করে দেখো যে এখানে গ্রুপ 1 এর মৌলগুলো গ্রুপ 1 এর মৌলগুলো কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না। গ্রুপ 1 এর মৌলগুলো কখনো কি কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না। মনে রাখবো, গ্রুপ 1 এর মৌলগুলো কখনো নেভার এভার। শেষ। এবার 3 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো। 3 নাম্বার পয়েন্টে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণু চাইবে তার হাইয়েস্ট ব্যালেন্সি ফিল করতে, অর্থাৎ তার হাইয়েস্ট হাফগুলা। এটা বুঝতে পারি না আমরা। দেখো, কেন্দ্রীয় পরমাণু সবসময় চাইবে কেন্দ্রীয় পরমাণু চায়
তার হাইয়েস্ট ব্যালেন্সি ফিল করতে। কি বললাম? কেন্দ্রীয় পরমাণু কি চায়? কেন্দ্রীয় পরমাণু চায় তার হাইয়েস্ট ব্যালেন্সি ফিল করতে। এখানে প্রশ্ন আসতে পারে তার হাইয়েস্ট ব্যালেন্সি মানে কি? তার হাইয়েস্ট ব্যালেন্সি মানে হচ্ছে হাত, ব্যালেন্সি মানে কি? যোজনী, যোজনী মানে হচ্ছে হাত। এটা আস্তে আস্তে বুঝবা। এরপরে 4 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করব, এটা লিখে দিচ্ছি এই জায়গায়। 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর পাশে যারা থাকে সেটা হচ্ছে প্রান্তীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু তাদের সবারই অষ্টক পূরণ করতে হবে। লিখে রাখো, কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ কেন্দ্রীয় এবং হচ্ছে প্রান্তীয়, তাদের সবারই কি করতে হবে? অষ্টক পূরণ করতে হবে। অর্থাৎ অষ্টক মানে হচ্ছে অক্টেট, অক্টেট পূরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার রুলসের মধ্যে পড়ছে। এখন আমরা বিসমিল্লাহ করে শুরু করি। তো স্টার্ট ফ্রম নাও অন, স্টার্ট শুরু করব। এখন আমরা শেষ কখন করব আমরা জানি না। যেমন ধরো আমরা শুরু করলাম পানি দিয়ে, পানি দিয়ে। এই পানির মধ্যে আমাকে কেউ যদি আস্ক করে কেন্দ্রীয় পরমাণু কে, সবচেয়ে কম সংখ্যক পরমাণু কে আছে? অক্সিজেন নাকি হাইড্রোজেন? হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। তো সুন্দর করে কম সংখ্যক পরমাণুটা কি হবে? কেন্দ্রীয় পরমাণু হবে। অথবা আরেকটা মাথায় রাখতে, সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা অক্সিজেনের আছে। তো সেই ক্ষেত্রে এটা তো সবাই বুঝতে পারছো এটা কেন হয়েছে। আর ভি শেপ কেন হয়েছে সেটা সংকরণে আমরা পড়ছিলাম মনে হয়। সো এখানে বুঝতে পারছো, একটু আগে সেটা দেখিয়ে দিলাম যে অক্সিজেনের জনসংখ্যা -2, হাইড্রোজেন কত হবে? +1+1। আচ্ছা, এখন দেখছি কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ 2 নম্বরে দেখি আমরা টোটাল আজকে হচ্ছে মিনিমাম 10টা করার চেষ্টা করব। কার্বন টেট্রাক্লোরাইড খেয়াল করে দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড আমি এখানে লিখলাম, কার্বন টেট্রাক্লোরাইড কি বের করতে হবে? স্ট্রাকচার বের করতে হবে। স্ট্রাকচার কেমনে বের করে? কার্বন কেন হইছে? কেন্দ্রীয় পরমাণু সংখ্যায় সবচেয়ে কম বেশি, অবশ্যই কার্বন। সব বুঝে গেছো? ওকে। অনেককে বলতে পারো ভাইয়া ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা বেশি। আপনি বলছিলেন সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা, তার আগে আমি তোমাকে বলছিলাম সবচেয়ে কম সংখ্যক পরমাণু দেখবে। আগে দেখবো সবচেয়ে কম সংখ্যক পরমাণু কোথায় আছে, মানে কে আছে। এটা যদি ব্যবস্থা করতে না পারো তখন দেখতে হবে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা কার আছে। আচ্ছা যাই হোক, এখানে কার্বনের চার্জ সংখ্যা কত? কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রনিটি কার বেশি? আচ্ছা, এটা বোঝার জন্য একটা সিরিজ মাথায় রাখো। সিরিজটা হচ্ছে FAONClBr। এরপরে মাথায় রাখতে পারো হচ্ছে আয়োডিন, ফন কলিভার, ফন কলিভারের পরে হচ্ছে আয়োডিন মাথায় রাখো। এরপরে সালফার, এরপর কার্বন মানে ISCH, ফন কলিভার ISCH, আয়োডিন। সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন, এরপরে সালফার, এরপরে কার্বন, এরপরে হাইড্রোজেন। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, হাইড্রোজেন হচ্ছে 2.1, সালফার হচ্ছে 2.8, সালফার হচ্ছে 2.8, হ্যাঁ, কার্বন হচ্ছে 2.5, আয়োডিন হচ্ছে 2.8 সামথিং, মানে আয়োডিন একটু বেশি। ব্রোমিন হচ্ছে ব্রোমিন কত? আয়োডিন কত? আয়োডিন মনে হয় তোমার হচ্ছে 2.9 হবে মনে হয়, এরকম একটা সামথিং হবে। ব্রোমিন হচ্ছে 2.8। তুমি এতটুকু দেখো, তোমার মানগুলো আসলে এইভাবে মাথায় রাখতে হবে। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। তুমি যে সিরিয়াল মাথায় রাখো, কে কত বেশি সেটা তোমাকে মাথায় রাখার দরকার নেই। সিরিয়ালটা মাথায় রাখো, FONClBr, FONClBr, ওকে। সো এখান থেকে তুমি মাথায় রাখো যে কার্বন টেট্রাক্লোরাইড মাথায় রাখছো। এরপর দেখো 3 নাম্বার পয়েন্টটা আমি যদি বলি, 3 নাম্বার হচ্ছে আমি কোনটা অঙ্কন করব? সালফিউরিক অ্যাসিড AS2SO4। আমাকে যদি বলে এখানে এটা স্ট্রাকচার অঙ্কন করে দেখাও। স্ট্রাকচার কেন অঙ্কন করতেছে আমি তোমাকে অবশ্যই বলবো। তার আগে কিভাবে অঙ্কন করে দেখো। সালফার হচ্ছে সবচেয়ে কম সংখ্যক, তো সালফার হবে। এখন আমি একটু আগে বলছিলাম যে কেন্দ্রীয় পরমাণু যে থাকবে সে হিসাবে হাইয়েস্ট ব্যালেন্সি, তার হাত মানে যোজনী। সালফারের যোজনী কত? যোজনী কেমনে বের করে? তার লাস্ট ইলেকট্রন কয়টা আছে? পি ব্লক মৌলের মধ্যে লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 6টা না? তো তার যোজনী কত হবে? 6 হবে। সো 6 মানে বুঝো এরকম হবে। এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, অক্সিজেন 2টা হাত ফিল আপ হয়ে গেছে। বাকি অক্সিজেন কয়টা? বাট এই অক্সিজেনের হাত কেমনে ফিল আপ করবো? অবশ্যই ফিল আপ করার সিস্টেম হচ্ছে এখানে হাইড্রোজেন আছে এবং এখানে কি আছে? হাইড্রোজেন আছে। এইভাবে আমরা বের করব। এখন যদি বলা হয় যে সালফারের জারণ সংখ্যা বের করে দেখান, সো আমি বললাম 2টা বন্ডের জন্য সালফার হবে +2। কেন? সালফার আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রনিটি কার বেশি? অক্সিজেন বেশি না? সালফারের অনেক কম। সো সালফারের হচ্ছে কম, সালফার থেকে ইলেকট্রন টেনে নিবে কে? অক্সিজেন। যে টেনে নিবে সে মাইনাস, যার থেকে টেনে নিবে সে +2 হবে। কারণ 2টা বন্ডের জন্য +2, আবার 2টা বন্ডের জন্য +2, একটা বন্ডের জন্য +1, একটা বন্ডের জন্য +1। সো টোটাল কত আসবে? টোটাল আসবে কত? +6। আচ্ছা, এখন আমাকে যদি বলে, আমি 4 নাম্বার পয়েন্টে লিখতেছি। এখন আমাকে বলছে ধরো H3
PO4 এটার আমাকে স্ট্রাকচার অঙ্কন করতে বলছে। আমি এটা স্ট্রাকচার কেমনে অঙ্কন করব, H3PO4 এর স্ট্রাকচার কিভাবে অঙ্কন করব? খেয়াল করে দেখো, এখানে আমি লিখলাম হচ্ছে কি ফসফরাস। কি লিখলাম বলো? ফসফরাস। আবার বলছি কি লিখলাম বলো? ফসফরাস। এই ফসফরাসের হাত কয়টা জানো? 5টা। তার লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 1s2 2s2 2p6 3s2 3p3। লাস্ট ইলেকট্রন আছে 5টা, অর্থাৎ তার হাত লাস্ট ইলেকট্রন, লাস্ট শেল মানে হচ্ছে সর্বোচ্চ শক্তি ইলেকট্রন 5টা থাকা মানে তার ব্যালেন্সই অর্থাৎ তার যোজনী 5টা থাকা। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে আমি যে ফসফরাসে লিখবো তার হাত কয়টা হতে হবে? তার হাত হয়ে যাবে 5টা, তাই না? এখন আমি কি করি? ফার্স্ট আমি 4টা দিই। আমি এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, আমি এখানে একটা অক্সিজেন দিব, আমি এখানে একটা অক্সিজেন দিব। কয়টা হইছে? 4টা হইছে, তাই না? আচ্ছা, এরপরে হাইড্রোজেনের হাতগুলো মিলাতে হবে না? কারণ অক্সিজেনের হাত তো মিলাতে হবে। তো অক্সিজেনের হাত মিলানোর জন্য আমি এখানে হাইড্রোজেন অ্যাড করে দিলাম, তাই না? অক্সিজেনের হাতগুলো মিলছে, হাইড্রোজেনের হাতও মিলছে, বাট এই অক্সিজেনের তো হাত মিলে না, কারণ এখানে হাইড্রোজেন আর বাকি আছে। মেইন যোগে হাইড্রোজেন ছিল 3টা, আমি তো 3টা বসিয়ে ফেলছি। সো হাইড্রোজেন কয়টা বাকি? হাইড্রোজেন তো আর বাকি নাই। এখন অক্সিজেন তো হাত ফিল আপ করতে হবে। কি করতে হবে? এই জায়গায় আমি একটা বন্ড দিয়ে দিচ্ছি এবং আমার স্ট্রাকচারটা অঙ্কন হয়ে গেছে। এখন আমাকে বলে ফসফরাসের জারণ সংখ্যা বের করো। দেখো, ফসফরাসের ইলেকট্রনিটি বেশি নাকি অক্সিজেনের বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। মনে রাখবা সবচেয়ে বেশি কে? পজিশনের মধ্যে সবচেয়ে বেশি ফ্লোরিন, এরপর অক্সিজেন। যেখানে অক্সিজেন থাকবা, যেখানে অক্সিজেন উপস্থিত থাকবে, ফ্লোরিন বাদ দিলে, সেখানে মনে রাখবা অক্সিজেন হচ্ছে বস। মানে অক্সিজেনের ইলেকট্রনিটি সবচেয়ে বেশি, অক্সিজেনের ধনাত্মকতা সবচেয়ে বেশি। সো অক্সিজেন কি করে? ফসফরাস থেকে একটা টানবে। সো এখানে ফসফরাসের +1, এখানে আবার +1, এখানে আবার +1, আর দুইটার জন্য কত হবে? +2। তো এখানে ফসফরাসের কত হবে? +5। বোঝা গেছে? আচ্ছা, কয়টা গেল? 4টা গেল। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা একটু মুছে দিই, এখানে আমি চাইলে আরেকটা লিখতে পারবো। সো এখন আমি চলে যাচ্ছি নতুন আরেকটাতে। যেমন ধরো আমি এখন চলে যাচ্ছি 5 নম্বরে। সেটা হচ্ছে কোথায়? H3PO4 ছিল না, এখন PO3 দিই। H3PO3। খেয়াল করে দেখো, এখানে আমি P দিব, সেম আবার আগের মতো যদি দিই, অক্সিজেন কিন্তু 3টা হইছে। 3টা কি দেওয়া যাবে এখানে? আর এখানে উপরে একটা দিবা না তুমি অক্সিজেন, আবার তুমি এখানে অক্সিজেন তো দিতে পারবে না, 4টা হয়ে যাবে। তো এখানে তুমি হাইড্রোজেন দিবা, এখানে তুমি হাইড্রোজেন দিবা, এখানে তুমি হাইড্রোজেন দিবা। সো হাইড্রোজেন কয়টা হইছে? 3টা হইছে। অক্সিজেন কয়টা হইছে? তাও কিন্তু 3টা হইছে। আর এখানে ফসফরাসের হাত 5টা ফিল আপ করার জন্য তুমি 2টা দিয়ে দিবা। তো ফসফরাসের এখানে কত আসছে? এখানে এক সমস্যা আছে ভাইয়া। ফসফরাসের এখানে জারণ সংখ্যা কত বলো? দেখো, খেয়াল করে দেখো, ফসফরাসের অক্সিজেন ডাবল বন্ডের জন্য 2 হবে, এখানে +1 হবে, এখানে +1 হবে, 2 3 কত হবে? 4 হবে। কিন্তু ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার মান বেশি? ফসফরাসের বেশি। এখন হাইড্রোজেনের সাথে ফসফরাস যদি তুলনা করো, মনে রাখবা এখানে ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে যদি তুলনা করো, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে কম। কার বেশি বলো? ফসফরাসের কি বেশি। সো ফসফরাস বেশি হওয়ার কারণে সে হবে -1, আর এই হাইড্রোজেন হবে +1। সো 2 3 4, 4 থেকে 1 বাদ দিলে আনসার কত হবে? 3। অর্থাৎ এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত হবে? +3। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতেছে, ভাইয়া আমি তো হচ্ছে এসএসসিতে এইভাবে শিখছি যে 3 + x - 6 = 0, তাহলে x = কত? +3। আপনি এভাবে না করে স্ট্রাকচার দিয়ে কেন শেখাচ্ছেন? স্ট্রাকচার কেন শেখাচ্ছি একটু পরে সেটা আলোচনা করছি। আগে আমাকে বলো 4 নাম্বার বোঝা গেছে। এখন আমরা চলে যাচ্ছি 5 নাম্বারে। 5 নাম্বারে এটা কত? 3 4 5। এখন চলে যাচ্ছি 5 নাম্বারে। খেয়াল করে দেখো, এই যে 5 নাম্বারে আমরা এখন আলোচনা করব H3PO2। এটা যদি স্ট্রাকচার যদি আমাকে অঙ্কন করতে বলে, আমি ফসফরাস আগে দিব, তাই না? আচ্ছা, এখন এটা কি হয়েছে? হয় নাই, কারণ এখানে অক্সিজেন এক্সট্রা দিয়ে দিছি। তো এখন কি করব? হাইড্রোজেন তো অনেক, হাইড্রোজেন কিন্তু কয়টা? 3টা। শেষ। এখন আমাকে বলো, এখানে ফসফরাস যেহেতু আমি 2টা বন্ড দেখছি, সেখানে +2 হবে, এখানে +1 হবে, কিন্তু এখানে -1 ফসফরাস, এখানে -1, কারণ হাইড্রোজেন থেকে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভ বেশি। সো 2 3 এবং 3 থেকে যদি 2 বাদ যায় তাহলে आंसर কত হবে? +1। অর্থাৎ এখানে ফসফরাসের +1, এখানে প্লাস কত? এখানে কত? 2 3 4। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলেছে, 2 3 4 ভুলেছে, এটা 2 3 4 এবং 4 এর জন্য একটা বাদ দিলে। আচ্ছা ঠিক আছে, 3 ঠিক আছে, ওকে 3 ঠিক আছে।
কারণ এটা কত ছিল 5 ছিল। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। সো এটা 2 3, আমি একটু দেখে নিচ্ছি ভালোভাবে, ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, সরি, ঠিক ছিল আসলে। সো আমরা দেখলাম এখানে কত পর্যন্ত, 5 পর্যন্ত। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন স্ট্রাকচার অঙ্কন করাচ্ছেন? এগুলো সবগুলো তো ফর্মুলা দিয়ে বের করা যেত, তাই না? প্রশ্ন হচ্ছে এটা, ভাইয়া এগুলো সবগুলো ফর্মুলা দিয়ে বের করা যেত, আপনি কেন স্ট্রাকচার অঙ্কন করাচ্ছেন? খেয়াল করে দেখো, এখন আমরা দেখব KMnO4, K2Cr2O7 এবং দেখব CrO5 এবং দেখব H2SO5। আচ্ছা খেয়াল করে দেখো এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এখানে একটা দুইটা, আমরা পাঁচটা ছিল না, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা কয়টা করছি রে? ওইখানে 1 2 3 4 5 6, আমরা 6টা করে ফেলছি মনে হয়, আমাদের 6টা শেষ, আমরা 6টা করছি, সরি। সো এখানে হবে 7টা, এখানে হবে 8টা, নাম্বারিং এ ভুল হয়েছে, যাই হোক। আর এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার। সিরিয়াল মেনটেন করতেছি, সিরিয়াল বলতে হচ্ছে এরপরে আমরা 11 থেকে শুরু করবো এরকম। সো কারণ আমি এরপরের ভিডিওটা কিন্তু আগেই করে ফেলছি। যাই হোক দেখো, এরপরে এই যে আমি KMnO4, K2Cr2O7, CrO5 এবং H2SO5 এগুলার স্ট্রাকচার অঙ্কন করে জারণ সংখ্যা। তো তার আগে তুমি প্রশ্ন করতেছো ভাইয়া কেন জারণ সংখ্যা আপনি স্ট্রাকচার দিয়ে বের করতেছেন? কারণটা হচ্ছে এই যে H2SO5, খেয়াল করে দেখো এখানে কিন্তু সালফারের জারণ সংখ্যা আমরা কিন্তু যদি ফর্মুলা যদি করি তাহলে আনসার আসে কত, x - 10 = কত 0, তাহলে আনসার কত আসছে, x = কত +8। কিন্তু আসলে সালফারের জারণ সংখ্যা কিন্তু এখানে +6। আমরা এটা স্ট্রাকচারের মাধ্যমে বের করব। কেন বের করব পরে আসতেছি, আগে ফার্স্টে সিরিয়াল মেইনটেইন করি। KMnO4 এর স্ট্রাকচার কিভাবে অঙ্কন করতে হয়, এভাবে। সো এখানে অক্সিজেন 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 অক্সিজেন। ম্যাঙ্গানিজ হচ্ছে যে পটাশিয়ামটা কখনো হবে না, কারণ গ্রুপ 1 এর মৌলগুলো কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না। ম্যাঙ্গানিজ হবে কি আমার কেন্দ্রীয় পরমাণু। সেখানে অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, তাই না? অক্সিজেন কয়টা আছে, 4টা আছে। এখন খেয়াল করে দেখো এখানে আমি ডাবল বন্ড দিয়ে দিব, এই জায়গায় আমি পটাশিয়াম দিব, এখন এই জায়গায় ডাবল বন্ড দিব। তো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কেমনে বের করে? ম্যাঙ্গানিজ আর অক্সিজেনের মধ্যে অবশ্যই অক্সিজেনের বেশি, সো ম্যাঙ্গানিজ কত হবে, +2 +2 +2, আর এখানে কত হবে, +1। সো 2 2 4 এবং 6, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে, +7 হবে। কত হবে? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 হবে। ঠিক সেম ভাবে K2Cr2O7 নিয়ে যদি আলোচনা করি, যেমন ধরো ক্রোমিয়াম, পটাশিয়াম এখানে, সরি ক্রোমিয়াম কয়টা, অবশ্যই ক্রোমিয়াম কেন্দ্রীয় পরমাণু হবে, কারণ ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা বেশি। বলতে পারো স্যার এখানে তো আসলে সংখ্যা তো দুটাই সেম, পটাশিয়াম কখনো হবে না ভাইয়া। সো ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে জানো? যেমন ম্যাঙ্গানিজের হাত 7টা কেন? কারণ ম্যাঙ্গানিজের হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 7। সবসময় আমরা আবার কেন্দ্রীয় পরমাণু তার হাইয়েস্ট ভ্যালেন্সি ফিল আপ করতে চাই, অর্থাৎ ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন আছে কয়টা, 6টা। তো 6টা থাকার কারণে এইভাবে তাকে সাজাতে হবে। এবং এখানে আমি দিব ক্রোমিয়াম, ওকে। ঠিক সেম ভাবে এই ক্রোমিয়ামটাকে এভাবে আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে, ওকে। এবং খেয়াল করে দেখো এই যে মাঝখানে যে ফাঁপা আছে না, এখানে আমরা অক্সিজেন ঢুকিয়ে দেব, এখানে অক্সিজেন ঢুকিয়ে দেব, এখানে অক্সিজেন ঢুকিয়ে দেব, এখানে অক্সিজেন ঢুকিয়ে দেব, এখানে অক্সিজেন ঢুকিয়ে দেব। অক্সিজেন কয়টা হয়েছে, 7টা হয়েছে। পটাশিয়াম কয়টা বাকি, 2টা বাকি। এই অক্সিজেনে কি হাত ফিল আপ হয়েছে, হয় নাই, সো হাতটা একটু ফিল আপ করে দাও। এই অক্সিজেনে কি হাত ফিল আপ হয়েছে, হয় নাই, সো হাতটা একটু ফিল আপ করে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তুমি যদি বলো ভাই ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করে দেখান, সো 2টা বন্ডের জন্য +2, 2টা বন্ডের জন্য +2, এটার জন্য +1 এবং এটার জন্য +1। সো এই ক্রোমিয়াম জারণ সংখ্যা কত হবে, +6 হবে। আবার এই ক্রোমিয়াম জারণ সংখ্যা সেম ভাবে আবার +6 হবে, তাই না? এখন তুমি যদি বলো ভাইয়া ক্রোমিয়াম পেন্টক্সাইডের জারণ সংখ্যা বের করে দেখান, সো ক্রোমিয়াম পেন্টক্সাইড তুমি বলবো ভাইয়া এখানে ফর্মুলা দিয়ে করলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আসে +10, কখনো সেটা পসিবল না। ক্রোমিয়াম জারণ সংখ্যা আমরা 6, কেন দেখো ক্রোমিয়াম এখানে লিখলাম, অক্সিজেন কয়টা আছে, 5টা আছে। অক্সিজেন কয়টা আছে বলো, 5টা আছে। এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, তাই না? আচ্ছা, এরপর আমি উপরে 2টা বন্ড দিলাম। এটা হচ্ছে ক্রোমিয়াম পেন্টক্সাইডের স্ট্রাকচার এবং এটাকে বলা হয় বাটারফ্লাই। দেখতে প্রজাপতির মতো লাগে না? এখন খেয়াল করে দেখো ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে অবশ্যই হচ্ছে অক্সিজেন ইলেকট্রনিটি বেশি, সো অক্সিজেন -2 হবে, ক্রোমিয়াম +2, 2টা বন্ডের জন্য +2, একটা বন্ডের জন্য +1, আবার একটা বন্ডের জন্য +1, একটা বন্ডের জন্য +1, আবার একটা বন্ডের জন্য +1। সো আনসার কত আসছে ক্রোমিয়াম 2 3 4 5 6, আনসার হবে কত
+6 এখন দেখছো আচ্ছা এটা কেন হয়েছে আমি তোমাকে বলি কেন +6 কেন ফর্মুলা দিয়ে করলে +10 কেন ফর্মুলা ছাড়া করলে স্ট্রাকচার দিয়ে করলে +6 কেন আমি তোমাকে বলি তুমি যখন ক্রোমিয়াম পেন্টঅক্সাইড লিখেছো না ক্রোমিয়াম পেন্টঅক্সাইড তুমি সেখানে কি করছো জানো ক্রোমিয়ামকে তুমি x ধরছো আর এখানে -2 ইনটু অর্থাৎ এটা প্লাস ছিল -2 ইনটু কত ছিল 5 এভাবে ধরছো ইকুয়াল টু কিন্তু পুরোটা 0 ছিল তাই না আচ্ছা এখানে তুমি পাঁচটা অক্সিজেনের জারণ সংখ্যা ধরেছো -2 আবারও বলছি এখানে তুমি পাঁচটা অক্সিজেনের জারণ সংখ্যা ধরেছো কি -2 কিন্তু এখানে পাঁচটা অক্সিজেনের জারণ সংখ্যা কি -2 আছে এই অক্সিজেনের জারণ সংখ্যা কত -1 এটার কত -1 এটার কত -1 এটার কত -1 এটার কত জারণ সংখ্যা -2 কারণ এখানে অক্সিজেন দুইটা ইলেকট্রন টানতেছে আর এখানে অক্সিজেন ক্রমে শুধু একটা টানছে শুধু -1 বাট এই অক্সিজেন এবং এই অক্সিজেনের মধ্যে কি টানটানি হচ্ছে না সো এখানে আমার চারটা অক্সিজেনের জারণ সংখ্যা কত -1 তাই না আর একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত -2 তাই না আচ্ছা এবার আমাকে বের করতে বলছে কি ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেটা আমি x ধরবো ইকুয়াল টু কি 0 অর্থাৎ এখানে x ইকুয়াল টু কত আসবে +6 কিন্তু তোমার এখানে তুমি জারণ সংখ্যা -2 ধরছো 5 এর জন্য বাট জারণ সংখ্যা এখানে কত হবে -1 হবে 4টা অর্থাৎ এখানে পারঅক্সাইড কয়টা আছে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখানে পারঅক্সাইড কয়টা পারঅক্সাইড হচ্ছে এখানে 4টা আবার বলছি এখানে পারঅক্সাইড কয়টা পারঅক্সাইড এখানে হচ্ছে কয়টা 4টা পারঅক্সাইড কেমনে বের করে আমি বলবো ভুল উত্তর মাইনাস সঠিক উত্তর ভুল উত্তর কত ছিল 10 সঠিক উত্তর কত ছিল 6 তাহলে ভুল উত্তর থেকে সঠিক উত্তর বাদ দিলে 4 তাহলে পারঅক্সাইড কয়টা 4টা এই যে একটা দুইটা পারঅক্সাইড কাকে বলে জানো যে সকল অক্সিজেনের জারণ সংখ্যা -1 তাদেরকে পারঅক্সাইড বলে শেষ লাস্টে চলে আসে H2SO5 H2SO5 টি খেয়াল করে দেখো H2SO5 হচ্ছে সালফার দিলাম অক্সিজেন স্যার আপনি এত তাড়াতাড়ি লিখে ফেলছেন আরে এগুলো একদম ইজি তুমি আমাকে যে কোনো একটা যোগ দাও জারণ সংখ্যা ইজিলি বের করতে পারবো খেয়াল করে দেখো এখানে 1 2 3 4 5 এটা ছাড়া অন্য কোনোভাবে স্ট্রাকচার অঙ্কন করা যাবে না আমি এখানে বন্ড দিলাম এখানে বন্ড দিলাম এখন ভাইয়া খেয়াল করে দেখো এই সালফারের জারণ সংখ্যা কত এখানে 1 2 3 4 5 6 +6 এখানে কত হবে এই সালফার জারণ সংখ্যা +6 আর এখানে কত হবে -2 এখন এখানে অক্সিজেন জারণ সংখ্যা কত -1 এখানে কত -1 তাহলে এখানে পারঅক্সাইড কয়টা আছে দুইটা আছে নরমালি আমি যদি H2SO5 যদি বের করি তাহলে आंसर কত আসে জানো +8 আসে +8 হচ্ছে আমার সঠিক উত্তর নাকি ভুল উত্তর আর সঠিক উত্তর কত 6 তাহলে आंसर কত আসছে 2 ভুল উত্তর থেকে সঠিক উত্তর বাদ দিলে যা আসবে সেটা হচ্ছে পারঅক্সাইডের সংখ্যা পারঅক্সাইড কয়টা আছে দুইটা আছে কেমনে বুঝছি এই যে এটা অর্থাৎ what I am trying to say is that আমরা কেন স্ট্রাকচার অঙ্কন করব যখন তুমি দেখছো নরমালি তুমি হচ্ছে ফর্মুলা দিয়ে করবা স্ট্রাকচার দিয়ে তোমাকে করার দরকার নেই নরমালি তুমি ফর্মুলা দিয়ে জারণ সংখ্যা করবা এখন ফর্মুলা দিয়ে জারণ সংখ্যা করার পরে যদি অতিরিক্ত মান চলে আসে মানে তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে যদি বেশি চলে আসে সর্বোচ্চ শক্তি ইলেকট্রন থেকে যদি বেশি চলে আসে তখন আমাকে কি করতে হবে বলো তখন আমাকে স্ট্রাকচার অঙ্কন করতে হবে যেমন সালফারের জারণ সংখ্যা এখানে আসছে কত +8 কখনো কি পসিবল তখন আমি স্ট্রাকচার অঙ্কন করব বাট বাকি যেগুলো আছে যেমন এগুলোর স্ট্রাকচার অঙ্কন আমার করার দরকার নাই বাট এগুলো আমি শেখার জন্য করছি পটাশিয়াম ডাইক্লোরাইড স্ট্রাকচার অঙ্কন করার দরকার নাই তো এটা আমি ফর্মুলা দিয়ে করব কারণ এখানে ক্রোমিয়াম জারণ সংখ্যা কত আসছে তুমি দেখো 2টা + 2sx - 14 = 0 आंसर আসছে x = কত +6 এখানে x = কত আসছে +7 অর্থাৎ এখানে +7 আসছে +6 আসছে ফর্মুলা দিয়ে তো স্ট্রাকচার অঙ্কন করার দরকার নাই ওকে সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন থেকে যদি জারণ সংখ্যা বেশি চলে আসে তাহলে কি করতে হবে সেখানে স্ট্রাকচার অঙ্কন করতে হবে না হলে করতে হবে না সো ওয়েট ফর দ্য পার্ট 2 তে আমরা পুরো ঝালাই ভালাই করে দিব ততক্ষণ হচ্ছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য আর ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও সবাইকে অনেক হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম